দিতে হবে। মেজর শুনতে পাচ্ছ? জি স্যার। এগুলা আমি কিন্তু স্লাইড দেখাচ্ছি না, এটা তোমরা খাতায় লিখে রাখো। এগুলো আবার হচ্ছে ফিডব্যাক দিতে হবে। তো 3 ধরনের অর্গানাইজেশন বা 3 ধরনের পার্টি তোমার ফাইনাল ইন্সপেকশন কন্ডাক্ট করতে পারে। এক হচ্ছে ম্যানুফ্যাকচারার, অর্থাৎ যারা তৈরি করে গার্মেন্টস, তারা ইন্সপেকশন করতে পারবে। ইন্সপেকশন কে করে সাধারণত? কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। ইন্সপেকশন কন্ডাক্ট করে সাধারণত কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। ইন্সপেকশন কে কন্ডাক্ট করে জেনারেলি? কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। হ্যাঁ, অলওয়েজ ইন্সপেকশন তোমার কন্ডাক্ট করে কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা আমার ম্যানুফ্যাকচারার করতে পারে। এক 2 নাম্বার, ম্যানুফ্যাকচারার যদি না করে তাহলে বায়ারের যে কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকে বা টিম থাকে তারা কন্ডাক্ট করতে পারবে। আর যদি ম্যানুফ্যাকচারার না করে, বায়ারও না করে, তাহলে কি করবে? থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে তোমার ওই ইন্টারন্যাশনাল রিকগনাইজড, ঠিক আছে, তোমার ইন্সপেকশন পার্টি আছে বা তোমার অর্গানাইজেশন আছে, তারা এই ফাইনাল ইন্সপেকশনটা কন্ডাক্ট করবে। এরকম রিনাউন্ড বা ফেমাস ইন্সপেকশন অর্গানাইজেশন হচ্ছে ব্যুরো ভেরিটাস, এসজিএস, আইটিএস। হ্যাঁ, এরা হচ্ছে রিনাউন্ড আর কি, এবং হচ্ছে ফেমাস। মোটামুটি পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এদের লিয়াজ অফিস আছে। তাহলে কে কে ইন্সপেকশন কন্ডাক্ট করতে পারবে? স্যার ওর শেষের নামগুলা কে কে বললেন জানি স্যার, ওটার নামগুলো আবার। ব্যুরো ভেরিটাস, ব্যুরো ভেরিটাস, হ্যাঁ, আইটিএস, এসজিএস। অনেক অর্গানাইজেশন আছে, 3টা হচ্ছে সবচেয়ে ফেমাস আর কি। ব্যুরো ভেরিটাস, এসজিএস, আইটিএস। আমাদের অনেক এক্স স্টুডেন্ট আছে যারা তোমার হচ্ছে এই 3টা অর্গানাইজেশনে জব করে। হ্যালো, আমাদের কলেজ থেকে বের হয়ে গেছে এরকম 3টা প্রতিষ্ঠানেই আমাদের স্টুডেন্ট আছে। এক একজন এক এক সেকশন আছে। এরা শুধু তোমার ইন্সপেকশন করে তা না, আমাদের অ্যাপারেলে বিভিন্ন টেস্ট করতে হয়। যেমন তোমার হচ্ছে ওই আগে বলছিলাম না, বাটনের পুল টেস্ট করতে হয়, বা জিপারের স্ট্রেংথ টেস্ট করে, বা তোমার ফাইবার কন্টেন্ট টেস্ট। তোমার একটা বলা যে একটা অ্যাপারেল 100% কটন, এখানে আমি কিভাবে অ্যাসিওর হতে পারবো যে 100% কটন? আমাকে ফাইবার অ্যানালিসিস করে টেস্ট করতে হবে। এরকম ওরা এই টেস্ট গুলো কন্ডাক্ট করে। ক্লিয়ার? জি স্যার। তো আমার হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশন বা যে কোনো একটা পার্টি ইন্সপেকশনটা কন্ডাক্ট করবে। এন্ড কে কন্ডাক্ট করবে এটা আমাদের যখন বায়ার এবং ম্যানুফ্যাকচারের মধ্যে যখন সাইন হয় বা কন্টাক্ট হয়, তখন আলটিমেটলি ডিসাইড করা হয় যে আমার ফাইনাল ইন্সপেকশনটা কে কন্ডাক্ট করবে। ক্লিয়ার? জি স্যার। আর যদি থার্ড পার্টি দিয়ে করানো হয় তাহলে আমাকে একটা হিউজ অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়। আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে যারা ইন্সপেক্টর, আলটিমেটলি যারা ইন্সপেকশন কন্ডাক্ট করে তাদেরকে ইন্সপেক্টর বলা হয়। ইন্সপেক্টরদের অনেক ডিমান্ড, কারণ তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করবে তোমার অ্যাপারেলটা অ্যাকসেপ্টেড না রিজেক্টেড হচ্ছে। তুমি 1 লাখ পিস অর্ডার দিলো, এখন তোমার ফাইনাল ইন্সপেকশনটা একটা থার্ড পার্টি দিয়ে করাচ্ছ, সাপোজ ব্যুরো ভেরিটাসের। যারা ইন্সপেকশন করতে আসছে তারা হচ্ছে ইন্সপেক্টর, তাদের ডিসিশনের উপর বেসিস করে তোমার এই লট বা 1 লাখ পিস তুমি শিপমেন্ট করতে পারবা বা রিজেক্ট হবে। তার মানে বুঝতে পারছো, ওদেরকে আলটিমেটলি যখন তোমার অর্গানাইজেশনে যায় বা ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যায়, অনেক রেসপেক্ট করা হয়। এই জন্য এটা একটা প্রেস্টিজিয়াস জব। বুঝতে পারছো? বিশেষ করে তোমার এরকম অর্গানাইজেশনে জব করতে পারলে, এবং এইসব জবে মোটামুটি রিল্যাক্স অনেক বেশি। অন্যান্য টেক্সটাইলের তোমার প্রেসার থাকলেও এইসব সেকশনে প্রেসার কিছুটা কম, এবং হচ্ছে আলটিমেটলি একটু ভ্যালুও পাওয়া যায়। তো যারা তোমার হচ্ছে ভালো রেজাল্ট আছে ওরা, বা যারা কমিউনিকেশন স্কিল ভালো, টেকনিক্যাল নলেজ ভালো, ওরা ইজিলি তোমার হচ্ছে ওইসব অর্গানাইজেশন জব করার জন্য এলিজিবল হবা। আগে বলে রাখি, যাদের টেকনিক্যাল নলেজ, তারপরে কমিউনিকেশন স্কিল, দেন হচ্ছে রেজাল্ট ভালো, হ্যাঁ, ওরা মোটামুটি এলিজিবল। যে মেজবা বলো তো যে কে কে ফাইনাল ইন্সপেকশন কন্ডাক্ট করতে পারবে? 3 ধরনের করতে পারবো স্যার, ম্যানুফ্যাকচার, বায়ার্স, কোয়ালিটি কন্ট্রোলার, অথবা যদি ওরা দুইজন না করে তাহলে থার্ড পার্টি, ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারার রিকগনাইজেশন। টিম, অথবা বায়ার টিম, অথবা থার্ড পার্টি। এখন আমার স্যাম্পল মনে করো 5,000, 10,000, 50,000 তৈরি করলাম। আমি কতগুলা স্যাম্পল তোমার ইন্সপেকশনের জন্য সিলেক্ট করব? কতগুলা স্যাম্পল আমি ইন্সপেকশনের জন্য সিলেক্ট করে একটা নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। আমি কি 5,000 তৈরি অর্ডার দিলাম, আর 5,000 পলো শার্টের একটা অর্ডার আসলো, আমি কি 5,000 পিসি তোমার স্যাম্পল ইন্সপেকশন করব, নাকি তোমার হচ্ছে 50 পিস ইন্সপেকশন করব? একটা তো সিস্টেম আছে, আমাকে যেতে হবে, তাই না? জি স্যার। হ্যালো, এই সিস্টেমটাই এখন তোমাদের দেখাবো যে স্যাম্পলিং প্ল্যান কিভাবে করে আর কি।
আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ হচ্ছে আমার নির্দিষ্ট লট সাইজ থেকে বা নির্দিষ্ট তোমার হচ্ছে যে অর্ডার দেওয়া হয় অর্ডার থেকে আমি কতগুলো স্যাম্পল তোমার হচ্ছে সিলেক্ট করে ইন্সপেকশন করব। তো স্যাম্পলিং টাইপ 5 প্রকার। সবাই লেখো যে গার্মেন্টস ইন্সপেকশন স্যাম্পলিং টাইপস মেইনলি 5 টাইপস। এর মেজবা একটু পড়ো যে কি কি লেখা আছে। Final inspection sampling type. 1. No inspection. 2. 100% inspection. 3. Spot checking. 4. Arbitrary sampling. Equal to 10% samples are বাকিটা লাগবে না, তুমি শুধু মেইন পয়েন্ট এটা করো, হেডলাইনটা। acceptance sampling plan. AQL. এটাকে ইকুয়াল বলা হয়। তো এইটা হচ্ছে আমার আলটিমেটলি তোমার নির্দিষ্ট সংখ্যক যে অর্ডার দেওয়া হয় অর্ডার থেকে আমি কিভাবে তোমার কতগুলো স্যাম্পল সিলেক্ট করবো, এই 5টা যে কোনো একটা মেথড আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। 5টা মেথডের যে কোনো একটা অবশ্যই তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট মেথডটা কি ইমপ্লিমেন্ট যোগ্য নাকি ইমপ্লিমেন্ট অযোগ্য, যেটা তোমার নো ইনস্ট্রাকশন? হ্যালো, শুনতে পাচ্ছ না তোমরা? ফার্স্ট জি স্যার। মেথড আমার কি ইমপ্লিমেন্ট যোগ্য নাকি ইমপ্লিমেন্ট অযোগ্য? প্রথম মেথডটা কি তোমার ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়? কমন সেন্স নাই? না স্যার। না স্যার। তো নাম শুনে বোঝা যাচ্ছে নো ইন্সপেকশন। তাহলে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কি নো ইন্সপেকশন হবে? না স্যার। এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাপারেল কি তুমি ইন্সপেকশন ছাড়া বিক্রি করতে পারবা? না স্যার। এটা আমাদের অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য এক্সপোর্ট অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য এলিজিবল না। এটা আমাদের হচ্ছে লোকাল গার্মেন্টস এর জন্য, তার লো প্রাইসের গার্মেন্টস এর জন্য এলিজিবল। নো ইন্সপেকশন মিন্স তোমার হচ্ছে আমার কোন অ্যাপারেল ইন্সপেকশন করার প্রয়োজনীয়তা নেই। 100% ইন্সপেকশন মিন্স আমার যতগুলো অর্ডার দেওয়া হবে, যত কোয়ান্টিটি অর্ডার দেওয়া সবগুলা অ্যাপারেল পিসকেই ইন্সপেকশন করতে হবে। আন্ডারস্ট্যান্ড? যতগুলা কোয়ান্টিটি অর্ডার দেওয়া হবে সবগুলা কোয়ান্টিটি আমাকে ইন্সপেকশন করতে হবে। এইটা কখন হয়? এটাও এক্সপোর্টের ক্ষেত্রে অতটা ব্যবহৃত হয় না, কারণ এই 100% মনে করো তোমার 10,000 পিস অর্ডার দিলে 10,000 পিস ইন্সপেকশন করতে তোমার দীর্ঘ সময়ের প্রয়োজন, তাই না? 10,000 জি পিস স্যার। ইন্সপেকশন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এই 100% ইন্সপেকশনটা শুধুমাত্র স্পেশাল কেসে ইমপ্লিমেন্ট করা হয় যখন আমার অ্যাপারেলের প্রাইস অনেক বেশি হবে এবং কোয়ান্টিটি কম হবে। যে সকল অ্যাপারেলের প্রাইস অনেক বেশি এবং হচ্ছে কোয়ান্টিটি কম, তখন বায়ার স্পেশালি বলে দেয়, আন্ডারস্ট্যান্ড, যে আমার হচ্ছে 100% ইন্সপেকশন করতে হবে। সাপোজ 300 পিস, এক একটা অ্যাপারেলের দাম মনে করো $80 করে, এরকম স্কেজে আমার প্রত্যেকটা ইন্সপেকশন করতে হবে। যেমন আমরা যদি ব্লেজার যদি করি, এক্সপোর্ট করি, তখন এরকম হচ্ছে এক্সপেন্সিভ ড্রেসের ক্ষেত্রে 100% ইন্সপেকশন ইমপ্লিমেন্ট হতে পারে। ক্লিয়ার সবার? জি স্যার। 3 নাম্বার হচ্ছে স্পট চেকিং। এটা হচ্ছে নাম্বার 1 এবং 2 এর একটা ইন্টারমিডিয়েট স্টেজ। স্পট চেকিংটা হচ্ছে তোমার 1 এবং 2 নাম্বারে যে 100% এবং 0% ইন্সপেকশনের একটা মধ্যবর্তী অবস্থা। আরবিট্রারি স্যাম্পলিং আমাদের নাম্বার 4 এবং 5 অ্যাকচুয়ালি আর কি তোমার হচ্ছে মাস গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। আন্ডারস্ট্যান্ড? নাম্বার 4 আরবিট্রারি স্যাম্পলিং এবং অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্ল্যান, এই দুইটা আমাদের হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত স্যাম্পলিং প্ল্যান সিস্টেম। তো আরবিট্রারি মানে তোমার টোটাল কোয়ান্টিটি যাই হোক না কেন, ওই টোটাল কোয়ান্টিটি থেকে 10% স্যাম্পল র্যান্ডমলি সিলেক্ট করে ইন্সপেকশন করবা। তারপরে আমি ডিসিশন নিব যে আমার এই লট বা টোটাল কোয়ান্টিটিটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড। দ্যাট মিন্স হচ্ছে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না করতে পারবো না। যদি আমার 500 পিস অর্ডার দেওয়া হয় তাহলে কয় পিস আমার স্যাম্পল সিলেক্ট করতে হবে? 50 পিস হবে। 50 পিস। যদি তোমার 5 লাখ অর্ডার দেওয়া হয় তাহলে তাহলে কতগুলো নিতে হবে? তাহলে 500 50,000। না। হ্যাঁ, 500 কে বলছে? 5 লাখের মধ্যে 500 হয় কিভাবে? 10% হিসাব করবা, যত কোয়ান্টিটি হোক না কেন 10%। 5 লাখ হলে 50,000 নিতে হবে। 50,000। অর্থাৎ আমার টোটাল কোয়ান্টিটি 10% তোমাকে নিয়ে ইন্সপেকশন করে আমার ডিসিশন নিতে হবে যে স্যাম্পলটা টোটাল লট সাইজ অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড হচ্ছে। আর নাম্বার 5 অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং প্ল্যান, হ্যাঁ, অথবা এটা অল্টারনেটিভ আরেকটা নাম হচ্ছে ইকুয়াল সিস্টেম।
এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা না, একটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে তোমার স্যাম্পল সিলেক্ট করা হয়। একুএল এর ক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে তোমার স্যাম্পল সিলেক্ট করে ইনস্ট্রাকশন করতে হবে। ক্লিয়ার? তো এটা আমার 3 রকমের, সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, ডাবল স্যাম্পলিং প্ল্যান আর হচ্ছে তোমার মাল্টিপল স্যাম্পলিং প্ল্যান। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, তারপরে তোমার হচ্ছে ডাবল স্যাম্পলিং প্ল্যান মোটামুটি ব্যবহৃত হয়, মাল্টিপলটার খুব কম ব্যবহৃত হয়। বুঝতে পারছো সবাই? সিম্পল স্যাম্পলিং প্ল্যানটা স্যার ওটা তো বুঝি না, এটা মানে কিভাবে করে স্যার স্যার এটা? যে হ্যাঁ, এটা আলোচনা করব, সমস্যা নেই। স্যার এটাই অ্যাকুয়ালেটটা স্যার একুয়ালটা অ্যাকুয়ালেটটা যদি আলোচনা আরেকবার করব। একুয়ালটা আলোচনা করি না, জাস্ট হচ্ছে নামগুলো বললাম, একুয়ালের হেডলাইন গুলো বলছি, ঠিক আছে? একুয়ালটা এখন আলোচনা করব। বুঝছেন? একুয়াল কে তোমার একটা পার্সেন্টেজ দিয়ে এক্সপ্রেস করা হয়। এই যে নিচে দেখা যাচ্ছে না, একুয়াল 1%, 1.5%, 2.5, 4, 6.5, 10 দেখতে পাচ্ছ? জি স্যার। হুম, আমাদের জি স্যার। একুয়াল কে তোমার একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে হয়। একুয়াল মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, একুয়াল মিন হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, বুঝছেন? অথবা অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল। একুয়াল মানেটা কি? অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল অথবা অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল। আর এটা আমরা এক্সপ্রেস করি কিভাবে? তোমার ইকুয়াল 1%, ইকুয়াল 1.5%, ইকুয়াল 2.5%, ইকুয়াল 4, ইকুয়াল 6.5, ইকুয়াল 10, এগুলো সাধারণত এই 6টাই বেশি ব্যবহৃত হয়। এখন তুমি যদি বলো যে ইকুয়াল 2% কি আমি ব্যবহার করতে পারবো কিনা, পারবা তুমি ইকুয়াল 2%? না স্যার, এখানে তো 2.5 বা না, 1.5 দেওয়া আছে। এই জায়গায় যতগুলো আছে ঠিক ওইগুলাই তোমাকে ব্যবহার করতে হবে। তুমি নিজে নিজে এই ইকুয়াল 2%, ইকুয়াল 3% তৈরি করতে পারবে না, কারণ এটা এই নির্দিষ্ট অর্গানাইজেশন কর্তৃক, টেক্সটাইল অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত। তুমি যদি ইকুয়াল 2% করতে চাও, ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে সারা টেক্সটাইল ইনস্টিটিউট কর্তৃক এটা তোমার রিকগনাইজড হতে হবে, প্যাটার্ন, কিন্তু বুঝতে পারছো? অর্থাৎ এই নির্দিষ্ট গুলো আমাকে ইউজ করতে হবে। আমি যদি নিজে নতুন কিছু তৈরি করতে চাই, তাহলে ওই তৈরিকৃত জিনিসটা আমার আলটিমেটলি ওই টেক্সটাইল ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃত হতে হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। হ্যালো, একটু মাথায় রাখবা। আর একুয়াল এর পার্সেন্টেজ যত বেশি, তত তোমার হচ্ছে লোয়ার গ্রেডের অ্যাপারেল বোঝাবে। একুয়াল এর পার্সেন্টেজ যত বেশি হবে, তত আমার হচ্ছে লোয়ার গ্রেড, আর একুয়াল পার্সেন্টেজ যত কম হবে, তত হায়ার গ্রেডের অ্যাপারেল ইন্ডিকেট করবে। এটা আপাতত লিখে রাখো। এখন কিভাবে তোমার লোয়ার গ্রেড এবং হায়ার গ্রেড বোঝায়, এটা আমি নেক্সট এক্সপ্লেন করবো আর কি সামনে। তো কি বললাম একটু রিপিট করো তো, মেজবা, যে স্যার ইকুয়াল পার্সেন্টেজ যদি কম হয় তাহলে কি ইকুয়ালের যদি স্যার পার্সেন্টেজ বেশি হয় তাহলে স্যার লোয়ার অ্যাপারেল ইন্ডিকেট করবে, আর যদি ইকুয়ালের মানটা লোয়ার কম গ্রেড, হয় লোয়ার গ্রেড, লোয়ার গ্রেড আর কি। হ্যাঁ, আর আর যদি ইকুয়ালের পার্সেন্ট, পার্সেন্টেজের মান কম হয় তাহলে এটা স্যার হায়ার গ্রেড অ্যাপারেল, হায়ার গ্রেডটা বলবে বোঝাবে আর কি। হ্যাঁ, অর্থাৎ হাই কোয়ালিটির অ্যাপারেল, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ তোমার এই ক্ষেত্রে হাই কোয়ালিটির অ্যাপারেল বোঝাবে। আর একুয়াল এর ক্ষেত্রে আমাকে 5টা টার্মস আলটিমেটলি জানতে হবে। লট সাইজ অথবা ব্যাচ সাইজ, কি লেখা আছে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, যেটা এখন শো করছি। যে একুয়াল কি, আমার একুয়াল চার্ট বা একুয়াল টেবিল যদি পড়তে চাই বা বুঝতে চাই, আমাকে 5টা টার্মস জানা প্রয়োজন। এক হচ্ছে লট সাইজ অথবা ব্যাচ সাইজ, অর্থাৎ তোমার নির্দিষ্ট সংখ্যক অ্যাপারেল কতগুলো। মনে করো আমার অর্ডার হচ্ছে 5000 পিস, তাহলে আমার লট সাইজ কত? 5000 বা ব্যাচ সাইজ। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। যদি আমার টোটাল কোয়ান্টিটি হয় 5000, এই আমার লট সাইজ হচ্ছে তোমার 5000। তারপরে স্যাম্পল সাইজ কোড লেটার, তারপরে স্যাম্পল সাইজ অ্যাকসেপ্টেন্স রিজেক্টেড। হ্যাঁ, এটা এই 4টা টার্মস পরে আলোচনা করতেছি, একটু দেখা নেই। একটা চার্ট দেখতে পাচ্ছ না? জি স্যার। একটু বড় করে দেখাই তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, স্যাম্পল সাইজ কোড লেটার আমার লেফট সাইডে, রাইট হ্যান্ড যেগুলো তোমার রেড মার্কের মধ্যে লেখা আছে,
লট সাইজ, আর এই রাইট সাইডে লেখা আছে জেনারেল ইন্সপেকশন, আর আরো সর্বদক্ষিণে আছে বা ডানে আছে স্পেশাল ইন্সপেকশন লেভেল S1 S2 S3 S4। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। কি লেখা আছে? লট সাইজ। লট সাইজ মানে তোমার হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাপারেল কোয়ান্টিটি। আর জেনারেল ইন্সপেকশন লেভেল অর্থাৎ কোন লেভেলটা আমি ইন্সপেকশনের জন্য ব্যবহার করব। স্পেশাল ইন্সপেকশন লেভেল এটা সাধারণত ব্যবহার করা হয় না স্পেশাল কেসে, আমাদের এটা আপাতত প্রয়োজন নেই, আমাদের জেনারেল ইন্সপেকশন লেভেলটা হলেই হবে। বুঝতে পারছো? হ্যালো হ্যালো জি স্যার। ওই জেনারেল ইন্সপেকশন লেভেল যে তিনটা আছে, লেভেল 1 লেভেল 2 লেভেল 3, এই তিনটার যে কোনো একটা আমাকে ডিসাইড করতে হবে অথবা বায়ার মেনশন করে দিবে। জেনারেলি ইন্সপেকশন লেভেল 2টাই বেশি ব্যবহৃত হয়, ইন্সপেকশন লেভেল 2টা বেশি ব্যবহৃত হয়। আর বায়ার যদি স্পেসিফাই করে দেয় ইন্সপেকশন লেভেল 1 ইউজ করতে অথবা 3 ইউজ করতে অথবা 2, তখন যেটা তোমাকে মেনশন করবে ঠিক ওইটা ইউজ করতে হবে। ইন্সপেকশন লেভেল 1 মানে তোমার হচ্ছে এই ক্ষেত্রে কোয়ালিটি ভালো বেশি, লেভেল 2 মানে তোমার হচ্ছে 1 এর চেয়ে কোয়ালিটি একটু কম, আর 3 মানে তোমার হচ্ছে কোয়ালিটি আরো খারাপ। কোয়ালিটি জেনারেল ইন্সপেকশন লেভেল 1 মানে কোয়ালিটি হচ্ছে ফাইনাল কোয়ালিটি, তারপরে 2 মানে একটু আর 1 এর চেয়ে কম গ্রেড, 3 মানে আরো গ্রেড কম। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আমার লট সাইজ কি আছে? এক যদি হয় আলটিমেটলি একটা তো আর অর্ডার দেওয়া হয় না, এক্সপোর্টের ক্ষেত্রে কি একটা স্যাম্পল অর্ডার দেওয়া হয়? না স্যার। এই জন্য এককে আমরা অ্যাভয়েড করে গেছি। 2 থেকে 8 যদি হয় একটা রেঞ্জ, 9 থেকে 15 একটা রেঞ্জ, 16 থেকে 25, 26 থেকে 50, 51 থেকে 90, 91 থেকে 150, 151 থেকে 280, 281 থেকে 500, 501 থেকে 1200, তারপর তোমার হচ্ছে 1201 থেকে 3200, 3201 থেকে 10,000, 10,001 থেকে 35,000, 35,001 থেকে 1,50,000, 1,50,001 থেকে 5 লাখ। বুঝছেন কি সবাই? এখন আমার অর্ডার কোয়ান্টিটি যদি হয় একটা একটা স্টাইলের জন্য, সাপোজ পলো শার্ট হচ্ছে 3,000 পিস অর্ডার দেওয়া হলো, আর একটা টি শার্ট অর্ডার দেওয়া হয়েছে তোমার 2,500, আর একটা ওভেন শার্ট অর্ডার দেওয়া হয়েছে তোমার 2,200, তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে পড়বে? চার্ট দেখো সবাই, চার্ট দেখে একটু বলো। স্যার 1201 থেকে 3,200। হ্যাঁ, আমার 3 ক্ষেত্রে কিন্তু স্যাম্পল সংখ্যা ভিন্ন ভিন্ন, এক ক্ষেত্রে হচ্ছে 2,200, এক ক্ষেত্রে 2,500, আর এক ক্ষেত্রে 3,000। সবগুলোর ক্ষেত্রে আমার রেঞ্জ কিন্তু একটা, অর্থাৎ তোমার স্যাম্পল সংখ্যা বা টোটাল কোয়ান্টিটি সংখ্যা যদি তোমার 1,201 থেকে 3,200 হয়, আন্ডারস্ট্যান্ড, স্যাম্পল সংখ্যা বা তোমার হচ্ছে টোটাল অর্ডার সংখ্যা যদি তোমার 1,201 থেকে 3,200 মধ্যে হয়, তাহলে এই রেঞ্জের মধ্যে পড়বে। এই রেঞ্জের মধ্যে আমার লেটার কি আছে? ডান দিকে যাও, একটাতে আছে এস, একটাতে কে, একটাতে এল, দেখা যাচ্ছে? জি স্যার। ইন্সপেকশন লেভেল 1 এ কি পড়তেছে? এস, 2 তে কি পড়ছে? কে, কে। আর 3 তে কি পড়ছে? এল। হ্যালো, জি স্যার। এইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, হ্যাঁ? এখন আমার এই যে সংখ্যাগুলো আছে না, লেটার গুলা এ বি সি ডি ই এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ, জি স্যার। এই প্রত্যেকটা আলফাবেটের জন্য এক একটা তোমার নাম্বার থাকে। প্রত্যেকটা আলফাবেটের জন্য কি কি থাকে? একটা নির্দিষ্ট নাম্বার থাকে। নিচের চারটা এখন দেখো, এখন হচ্ছে আমাদের নিচের চার্টের কাজ কারবার। উপরে হচ্ছে আমার লট সাইজ এবং হচ্ছে লট সাইজের এগেইনস্টে কোন আলফাবেটটা হবে এটা সিলেক্ট করা। নিচের আলফাবেট হচ্ছে, নিচের চার্টে হচ্ছে কোন আলফাবেটের জন্য কতগুলা স্যাম্পল সিলেক্ট করতে হবে। এ সমান সমান কি আছে একটু ইয়া পড়ো, মেজবা পড়ো। A সমান সমান 2, B equal 3, হুম, C equal 5, D equal 8, E equal 13, F equal 20, G equal 32, H equal 50, J equal 80, K equal 125,
L equal 200, M equal 315, N equal 500, P equal 800, Q equal 100, 1250, R হুম। equal 2000. আচ্ছা তোমরা একটু খাতার মধ্যে লেখো যে টোটাল অ্যাপারেল কোয়ান্টিটি 2450 2450 পিস পলো শার্ট লেখো। টোটাল অ্যাপারেল কোয়ান্টিটি 2450 পিস পলো শার্ট। ডিটারমাইন দ্য ইকুয়াল 1% ইকুয়াল 2.5%। দুইটা ডিটারমাইন দ্য ইকুয়াল 1% এন্ড ইকুয়াল 2.5%। Apparel লিখছো quantity sir কত? 2450 পিস পলো শার্ট। লিখছি sir. Determine the equal 1% and equal 2.5%. Determine the equal 1% and equal 2.5%. কি লিখছো প্রিয়াঙ্কা বলো তো? স্যার আমি ডিটারমাইনের পরের ওগুলো বুঝি নাই, এ মানে কি বলছেন? Determine equal 1% and equal 2.5%. Determine the equal 1% স্যার। and equal 2.5%. স্যার টোটাল অ্যাপারেল হচ্ছে 2450 পিস পোলো শার্ট, ডিটারমাইন দি ইকুয়াল 1%, ইকুয়াল 2.5%। আমাকে এই দুইটা প্রশ্ন এই জায়গায় একটা হচ্ছে ইকুয়াল 1% বের করতে হবে এবং আরেকটা হচ্ছে ইকুয়াল 2.5% বের করতে হবে। তাহলে আমার হচ্ছে টোটাল সংখ্যা কতগুলো আমি তৈরি করছি অ্যাপারেল বা অর্ডার দেওয়া হয়েছে আমার কতগুলা মেজবা? 2450। 2450। তাহলে আমাকে ওই সংখ্যা যেহেতু 2450 টোটাল কোয়ান্টিটি, আমাকে প্রথম চার্ট থেকে বের করতে হবে যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে। 2450 কোন রেঞ্জের মধ্যে পড়ে? 4 নম্বরের স্যার প্রথম দিকে 1201 থেকে 3200। 1201 থেকে 3200 মধ্যে পড়ছে। এখন তোমার আমার তো ইনস্ট্রাকশন লেভেল আছে তিনটা, আমি কোনটা ব্যবহার করব? 1 ব্যবহার করব না 2 ব্যবহার করব না 3 ব্যবহার করব? এটা বায়ার বলে দেয় সবসময়। কি করে যে ডিটারমাইন দ্য ইকুয়াল 1% ইউজিং বাই অ্যাকসেপ্টেন্স জেনারেল ইনস্ট্রাকশন লেভেল 2 অথবা জেনারেল ইনস্ট্রাকশন লেভেল 1, এটা মেনশন করে দিবে। আর যদি মেনশন না করে দেয় তাহলে তুমি যে কোনো তিনটার থেকে একটা নিতে পারো, অথবা তিনটাই তুমি আলাদা আলাদা দেখাতে পারো যে ইনস্ট্রাকশন লেভেল 1 এর জন্য কি হতে পারে, 2 এর জন্য কি হতে পারে, 3 এর জন্য কি হতে পারে। হ্যালো, জি স্যার। তবে আমি বলে দিলাম যে ডিটারমাইন দ্য ইকুয়াল 1% অ্যাকসেপ্টেন্স দা জেনারেল ইনস্ট্রাকশন লেভেল 2। কি করতে হবে? জেনারেল ইনস্ট্রাকশন লেভেল 2 নিয়ে আমাকে ইকুয়াল 1% বের করতে হবে। তাহলে আমার জেনারেল ইনস্ট্রাকশন লেভেল যদি 2 বিবেচনা করা হয় তাহলে তোমার এর এগেইনস্টে কোন অ্যালফাবেটটা আসতেছে? কে? কে? সবাই কি শিওর? একটু ভালো করে জি চার্ট স্যার। দেখো। আমার 1201 থেকে 3200 পর্যন্ত যদি তোমার রেঞ্জ এই রেঞ্জের মধ্যে যা পড়বে তখন আমাকে সিলেক্ট করতে হবে কে। আন্ডারস্ট্যান্ড? কি নিতে হবে? অ্যালফাবেটটা আসতেছে আমার কে। কে এর এগেইনস্টে সংখ্যা কতগুলা? 125। দেখতে পাচ্ছ? কে এর এগেইনস্টে সংখ্যা কতগুলা? 125। 125। তো খাতার মধ্যে লিখছো না সবাই যে টোটাল কোয়ান্টিটি তোমার হচ্ছে জি স্যার। 2450 পিস পলো শার্ট। ডিটারমাইন দ্য ইকুয়াল 1%, 2.5% ইউজিং দ্য জেনারেল ইনস্ট্রাকশন লেভেল 2। তাহলে সলিউশনটা কিভাবে লিখবা? হেয়ার টোটাল কোয়ান্টিটি অফ অ্যাপারেলস ইজ 2450 পিস, অর্থাৎ 2450 পিস পলো শার্ট। আন্ডারস্ট্যান্ড? দ্য লট সাইজ রেঞ্জ ইজ, নিচে লিখবা কি লট সাইজ রেঞ্জ 1201 থেকে 3200। লিখছো? হ্যালো, স্যার লিখতেছি। লট সাইজ রেঞ্জ কত? 1201 থেকে 3200। জি স্যার। ফর জেনারেল ইনস্ট্রাকশন 2, আন্ডারস্ট্যান্ড? ফর জেনারেল ইনস্ট্রাকশন 2 লট সাইজ 1201 থেকে 3200 এর মধ্যে লেটার হচ্ছে কে। আন্ডারস্ট্যান্ড?
For general expression 2, our required letter or sample size is k. k সমান সমান লিখবা 125, k equivalent 125 লিখছো না? জি স্যার। জি স্যার। এখন লিখো, নিচে লেখো খাতার মধ্যে equal 1%, equal 1% লিখো, আর 1% এর নিচে লেখো এসি এবং আরই। এসি মানে হচ্ছে অ্যাকসেপ্টেড আর আরই হচ্ছে রিজেক্টেড। equal 1% দিয়ে এদিকে তোমার হচ্ছে আমরা যে ফ্লো চার্ট করি না যেভাবে, ওভাবে লেফট সাইডে এসি আর রাইট সাইডে আরই লেখো। ওয়ান পার্সেন্টেজ কত আছে? 3 এবং 4। এসি হচ্ছে 3 আর আরই হচ্ছে তোমার 4। আর আরেকটা চার্টে লেখো ইকুয়াল 2.5%, ইকুয়াল 2.5%, এসি হচ্ছে 7 আর আরই হচ্ছে 8। স্যার ইকুয়াল 1% এর জন্য স্যার এসি কত? এসি হচ্ছে 3, দেখা যাচ্ছে না চার্টে? এই যে 1.0, 3 এবং 4 দেখতে পাচ্ছ? হ্যালো স্যার বুঝতেছি না। স্যার বুঝতেছি না স্যার আসলে কোনটাতে স্যার। জি স্যার এই যে পেন কে ব্যবহার সমান করতে সমান 125, কে সমান সমান 125 আছে না? এই যে তোমার দেখো ফার্স্ট আছে কি 0.065, এটা বাদ, 0.1 এটাও বাদ, 0.15 এটাও বাদ, উপরে একবার হেডলাইন লেখো, দেখো এই অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল লেখা আছে না, নরমাল ইনস্ট্রাকশন জি স্যার। চারটা দেখা জি যাচ্ছে স্যার না? বুঝতেছি। জি স্যার। ব্ল্যাক কালারে ইকুয়াল নরমাল, উপরে কি আছে 0.065, 0.1, 0.15, 0.25, 0.4, 0.65। এই যে আমাদের ফ্র্যাকশন যেগুলো আছে বা পয়েন্ট যেগুলো আছে এগুলো আপাতত বাদ। তারপরে কি আছে 1 লেখা আছে না? জি স্যার। আর আমি চার্ট দেখে দেখো, যদি না বুঝো তাহলে কি, চার্ট আগে যে লেখাটা আছে সেটা বলো। 1 লেখা আছে? জি স্যার 1 এর পাশে লেখা স্যার, নিচে লেখা স্যার 1 কে এর 3 আর মধ্যে 4। 3 স্যার, বুঝছি স্যার এখন। নিচে আছে এসি আর আরই, তারপরে 1.5 দেখতে পাচ্ছ 1 এর পাশে যে, তারপরে 2.5 লেখা জি আছে। স্যার 5 আছে। এখন দেখো জি 1 বরাবর স্যার। আমার কে, কে সমান সমান কত? 125 না? জি স্যার। জি স্যার। এই কে এর কলামটাতে যাও জি তুমি, স্যার। ঠিক আছে? কে এর কলামটাতে যাও, কে এর কলাম যেটা 1 বরাবর আছে, কত 3 4 পাইছো? জি স্যার। জি স্যার 3 4 পাইছি স্যার এখন। পাইছো। তারপর 2.5 এর মধ্যে 7 8 পাওয়া গেছে। জি স্যার। জি স্যার। আর 4 যদি কনসিডার করি 10 এবং 11 তাহলে দেখতে স্যার পাচ্ছ? 10 11 স্যার এটা পাইছি স্যার। জি স্যার। যদি 4 হয়, তাহলে আমি বললাম কত 1 এবং 2.5, তাহলে ইকুয়াল 1%। এসি এবং আরই হচ্ছে তোমার 3 এবং 4 আর ইকুয়াল 2.5%, 7 এবং 8 দুইটা আলাদা আলাদা লিখো শুধু। লিখছো না? জি স্যার। এই এসি মানে হচ্ছে অ্যাকসেপ্টেড বা অ্যাকসেপ্টেবল, এসি মানে হচ্ছে অ্যাকসেপ্টেড আর আরই মানে হচ্ছে রিজেক্টেড, আরই মানে হচ্ছে তোমার রিজেক্টেড। তা আমার টোটাল অ্যাপারেল কোয়ান্টিটি ছিল 2450 পিস। এই 2450 পিস থেকে আমি ইন্সপেকশন করার জন্য স্যাম্পল সিলেক্ট করছি তোমার হচ্ছে 125 পিস। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। কিভাবে 125 পিস ইন্সপেকশন করলাম? আমি কি নিজে নিজে 125 পিস সিলেক্ট করতে পারছি, নাকি তোমার একটা ইকুয়াল চার্ট দেখে সিলেক্ট করতে পারছি? স্যার একটা ইকুয়াল চার্ট হ্যালো, দেখে। চার্ট দেখে। ইকুয়াল চার্ট দেখে, যেহেতু আমার বলছে কি ইন্সপেকশন লেভেল 2, যদি তোমার 2 না বলে কি বলতো, যদি বলতো 1, তাহলে কি আমি 125 পিস স্যাম্পল সিলেক্ট করতে পারতাম ইন্সপেকশনের জন্য? না স্যার। না। তখন আমার লেটারটা হচ্ছে এস, এস এর জন্য কত? এস এর জন্য হচ্ছে 50, জি আন্ডারস্ট্যান্ড? স্যার এস এর 50। জন্য হচ্ছে 50, আন্ডারস্ট্যান্ড? তো এটা তুমি দেখো এস বরাবর তোমার হচ্ছে 1 এ কত যায়, এস বরাবর 1 এ কত আছে, চার্টের মধ্যে যাও, 1 এবং 2 এবং 2.5 আছে 3 4, সবাই খুঁজে পাইছো? জি জি স্যার। স্যার পাইছি। জি স্যার। এস এ যদি আমার এস হতো তাহলে 1 এ হচ্ছে 1 এবং 2 আর 2.5 হচ্ছে 3 4। তার মানে আমার ইন্সপেকশন লেভেল যত বেশি বলবে কোয়ান্টিটি তত বেশি হচ্ছে।
লেটার বাড়তেছে, কোয়ান্টিটি বাড়তেছে। যদি আমি এটা ইন্সপেকশন 1 নিতাম তাহলে আমার স্যাম্পল হতো কতগুলা, 50 পিস আমি স্যাম্পল সিলেক্ট করতে পারতাম। আর 125 125 ফাইন। পার্সেন্টের কত কত আসে 1% আছে এর এগেইনস্টে এসি এবং আরই? স্যার 1% হচ্ছে স্যার 3 আর 4 4 দেখে বলতে, হ্যাঁ 3 আর 4। আর 2.5 এ 2.5 হচ্ছে স্যার 4টা 7 আর 4 8 দেখতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আমার টোটাল কোয়ান্টিটি ছিল তোমার 2450 পিস। 2450 পিস থেকে ইন্সপেকশন করার জন্য আমি স্যাম্পল সিলেক্ট করতে হবে তোমার হচ্ছে 125 পিস। 2450 পিসের জন্য মনে করো তোমার কার্টুন হচ্ছে 50টা, সরি 100টা কার্টুন, তুমি মনে করো 150টা কার্টুন হইছে। 2450 পিস স্যাম্পল তুমি 150টা কার্টুনে কার্টুনিং করলা। এই 150 পিস কার্টুন থেকে বা যতগুলাই কার্টুন হোক না কেন, সর্বমোট 2450 পিস থেকে যে কোনো ওয়েতে তুমি 125 পিস স্যাম্পল সিলেক্ট করবা ইন্সপেকশন করার জন্য। বুঝতে পারছো কতগুলো সিলেক্ট করতে হবে আমার? 125 পিস 125 স্যাম্পল ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, র্যান্ডমলি অথবা ঠিক আছে তোমার সিকোয়েন্সলি যেভাবে হোক না কেন সিলেক্ট করতে হবে। পরে তোমার প্রত্যেকটা স্যাম্পল ইন্ডিভিজুয়ালি ইন্সপেকশন করতে হবে। পরে কি করতে হবে? প্রত্যেকটা স্যাম্পল ইন্ডিভিজুয়ালি ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন কি কি করা হয় বা কি কি তোমার ইন্সপেকশনের সময় ফলো আপ করা হয় এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে শুধু মনে করো যে প্রত্যেক এই 125 পিস স্যাম্পল আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন করার পরে আমার যদি ডিফেক্টেড আইটেম পাওয়া যায় বা ডিফেক্টেড স্যাম্পল পাওয়া যায় 3টা, বা মনে করো আমি হচ্ছে 125 পিস স্যাম্পল নিলাম, ডিফেক্টেড আইটেম পেলাম 3টা গার্মেন্টস এর মধ্যে বিভিন্ন রকমের ডিফেক্ট পাওয়া গেছে। কি কি ডিফেক্ট? বিভিন্ন রকম ডিফেক্ট হতে পারে। দেখা যায় কেয়ার লেভেলের ইনফরমেশন মিস্টেক হতে পারে, অথবা তোমার মিস্টেক হতে পারে, অথবা তোমার দেখা যায় আমার বাটন অ্যাটাচমেন্ট ভুল হতে পারে, অথবা তোমার হচ্ছে কোনো কম্পোনেন্টের মেজারমেন্ট মিস্টেক হতে পারে, অথবা তোমার কোনো স্পট থাকতে পারে, অথবা তোমার কোনো থ্রেড ব্রেকেজ থাকতে পারে, সুইং থ্রেড মিসিং হতে পারে। হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। অর্থাৎ এরকম বিভিন্ন রকম ডিফেক্ট থাকতে পারে লাস্টিং। তো আমার 125টা স্যাম্পল ইন্সপেকশন করে ডিফেক্টেড আইটেম পাওয়া গেছে 3টা, বুঝছেন? আর বাকি সব 3টা গার্মেন্টস এর মধ্যে বিভিন্ন রকমের ডিফেক্ট পাওয়া গেছে। আর বাকি সবগুলো গার্মেন্টসই আমার অ্যাকুরেট ছিল। ভালো ছিল। আমার এই 1.10% আছে তোমার অ্যাকসেপ্টেড লেভেল কত? অ্যাকসেপ্টেড লেভেল কত? 3 না? জি স্যার। হ্যালো, যদি আমার সর্বমোট বা সর্বোচ্চ তোমার 3টা পর্যন্ত তোমার স্যাম্পলের মধ্যে ডিফেক্ট থাকে তাহলে তোমার লটটা অ্যাকসেপ্টেড হবে। 125 পিস স্যাম্পল ইনস্পেকশন করার পরে ম্যাক্সিমাম যদি 3টা গার্মেন্টস এর মধ্যে ডিফেক্ট হয় তাহলেও তোমার এই লটটা
অ্যাকসেপ্টেড হবে। যদি তোমার ডিফেক্ট আইটেমের সংখ্যা বা ডিফেক্টের গার্মেন্টসের সংখ্যা 3 এর বেশি হয় তাহলে তোমার হচ্ছে গার্মেন্টস রিজেক্টেড হবে। কোন ক্ষেত্রে? যদি আমি ইনস্ট্রাকশন লেভেল equal 1% ব্যবহার করি। আর একটা গার্মেন্টস এর জন্য একটা স্টাইলের জন্য যে কোনো একটা পার্সেন্টেজ মেনশন থাকবে, হয় 1%, না 2.5%, না 4, যে কোনো একটা মেনশন থাকবে। একটা স্টাইলের জন্য দুইটা ইকুয়াল থাকবে না। স্যার হ্যালো, equal 1% এর জন্য স্যার ডিফেক্ট গার্মেন্টস স্যার 3 স্যার, এই জিনিসটা কি স্যার মানে দেয়া আছে ছকে? হ্যাঁ লেখা আছে না, তোমরা এই যে ইকুয়াল চার্ট 1% দেখো 3 আর 4 লেখা আছে না জি 125 স্যার। এর বরাবর, ও জি স্যার, হ্যাঁ এই যে পাইছো? জি স্যার পাইছি। এসি মানে এসি বরাবর আছে কত 3, আর আরই বরাবর কত আছে 4। 4 জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আমি স্যার 125 পিস স্যাম্পল, আমার মনে করো আমি একটা, ঠিক আছে, 2450 পিসের জন্য আমার ইকুয়াল 1% বলে দিছে। তাহলে 2450 পিসের এগেইনস্টে আমার স্যাম্পল নিতে হবে 125 পিস। 125 পিস স্যাম্পল আমি প্রত্যেকটা স্যাম্পল ইন্ডিভিজুয়ালি 100% অ্যাকুরেটে ইন্সপেকশন করলাম। ইন্সপেকশন করে তোমার ডিফেক্ট পাওয়া গেছে 4টা গার্মেন্টস এর মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে। তাহলে আমার এই লট সাইজ যে 2450 পিস, এটা কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? স্যার এটা এক্সপেক্টেড। রিজেক্টেড। যদি তোমার টোটাল ডিফেক্টেড নাম্বার 4 বা তার বেশি হয়, 4 বা তার বেশি হয়, তাহলে তোমার এই পুরো লট সাইজই তোমার রিজেক্টেড, মানে হচ্ছে ফেল, প্রথম ইন্সপেকশন তোমার পাস করে নাই। আর যদি তোমার ডিফেক্টেড নাম্বার যদি দুইটা হতো, 4টা না হয়, আমার দুইটা গার্মেন্টসের মধ্যে ডিফেক্ট পাওয়া গেছে, তাহলে কি তোমার এই লট সাইজ কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? স্যার অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। ডিফেক্টেড নাম্বার ম্যাক্সিমাম তোমার হতে পারতো 3টা পর্যন্ত, 3 বা তার কম হইলো অ্যাকসেপ্টেড। কিন্তু যদি তোমার ডিফেক্টেড নাম্বার 4 বা বেশি হয় তাহলে তোমার হচ্ছে রিজেক্টেড Reject. হবে। একটা স্টাইলের জন্য একটা ইকুয়াল পার্সেন্টেজ বোঝানো হবে, একটা স্টাইলের জন্য দুইটা দিবে না, বুঝছো? জি স্যার। হ্যালো, জি এখন যদি আমার দুটার মধ্যে যে বললাম না ইকুয়াল 1% যত কম হয় তত ফাইনাল গ্রেড, আর ইকুয়াল যত পার্সেন্টেজ যত বেশি তত লোয়ার গ্রেড। এখন আমাকে বায়ার মনে করো 1% না দিয়ে বললো 2.5%, তাহলে 2.5% আমার কত আসতেছে 7-8। এক্ষেত্রে আমার ডিফেক্টেড নাম্বার কয়টা অ্যাকসেপ্টেড হচ্ছে? এক্ষেত্রে আমার টোটাল ডিফেক্টেড নাম্বার 7টা হইলো তোমার লট সাইজ অ্যাকসেপ্টেড হচ্ছে। হ্যালো, টোটাল ডিফেক্টেড নাম্বার 7 হলেও কিন্তু আমার লট সাইজ অ্যাকসেপ্টেড হচ্ছে। আর 1 এর ক্ষেত্রে কত হইতো? ম্যাক্সিমাম 3, 3 3টার বেশি হইলে তোমার রিজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে ডিফেক্টেড আইটেম কোনটাতে বেশি? ডিফেক্টেড আইটেম কোনটাতে বেশি? 2.5 স্যার। 2.5। ডিফেক্টেড আইটেম যদি বেশি হয় তার মানে কি ফাইনাল গ্রেড নাকি লোয়ার গ্রেড? লোয়ার গ্রেড স্যার। লোয়ার গ্রেড। লোয়ার গ্রেড। দ্যাট মিন্স হচ্ছে একুয়াল এর পার্সেন্টেজ যত বেশি হবে তত অ্যাপারেলের লো ক্যাটাগরি বা লোয়ার গ্রেড ইন্ডিকেট করবে। বুঝতে পারছো? আবার মনে করো 2 না বললে বললাম 6.5, 2.5 না বললে তোমাকে বায়ার দিলো তোমার হচ্ছে 6.5% ইকুয়াল। তার মানে আমার কয়টা নিতে হচ্ছে? 14টা 15টা। এই ক্ষেত্রে ডিফেক্টেড আইটেম 14টা পর্যন্ত তোমার অ্যালাউ করা হচ্ছে। হ্যালো, বুঝতে পারছো সবাই? জি স্যার। বুঝতে পারছো? একটা শব্দ আসে স্যার। আর এটা স্যার এটা তো আমারটা থেকে, হ্যালো, এটা তো আমার মোবাইল থেকে না, অন্য আরেকজনের থেকে মনে হয়। এখন কি তোমার ক্লিয়ার হয়েছে? আমাদের জি যে স্যার। এসি যেটা আছে, এসিটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেড, আর এই যে ভ্যালুটা যেটা হচ্ছে এটা ম্যাক্সিমাম নাম্বার, আর আর যেটা হচ্ছে এটা হচ্ছে রিজেক্টেডের মিনিমাম নাম্বার। রিজেক্টেডের মিনিমাম নাম্বার আমার হচ্ছে মনে করো এই 125 পিস স্যাম্পল নিলাম, তোমার ইন্সপেকশন করলাম, ইন্সপেকশন করার পর ডিফেক্টেড আইটেম পাওয়া গেছে 7টা, তাহলে কি তোমার ইকুয়াল 1% এর ক্ষেত্রে তাহলে কি অ্যাকসেপ্টেড না রিজেক্টেড? 1% এর ক্ষেত্রে তোমার এটা কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড হবে? টোটাল ডিফেক্ট পাওয়া গেছে তোমার 7টা স্যাম্পলে। না স্যার রিজেক্টেড। রিজেক্টেড, কারণ আমার 4টা হইলে তোমার যে জায়গায়, হ্যাঁ 4টা স্যাম্পল হইলেই তোমার যে জায়গায় রিজেক্টেড হচ্ছে, আমি পাইছি 7টা, তাহলে 4 এর অনেক বেশি, দ্যাট মিন্স হচ্ছে এটা অটোমেটিক্যালি রিজেক্টেড। আমার এই যে আর যেটা আছে আর বরাবর বা রিজেক্টেড বরাবর যে স্যাম্পল যে নাম্বারটা দেওয়া আছে
এটা হচ্ছে তোমার কি রিজেক্টেড এর মিনিমাম নাম্বার, রিজেক্টেড আইটেমের মিনিমাম নাম্বার। আর এসি বরাবর যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের ম্যাক্সিমাম নাম্বার। হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? অ্যাকসেপ্টেন্সের যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এর বেশি হইলে তোমার রিজেক্টেড। আর আর ই বরাবর যেটা দেওয়া আছে এটা হচ্ছে রিজেক্টেড এর মিনিমাম নাম্বার। এই যে বলছেন আমরা পরের চারটা টার্মস, যে লট সাইজ মানে কি বোঝায়, যে টোটাল কোয়ান্টিটি আমার কত ছিল 2450 পিস। তারপর স্যাম্পল সাইজ কোড লেটার আমার কি পাইছি আমরা, এটা কে কে স্যাম্পল সাইজ, স্যার স্যাম্পল সাইজ মানে 125। হ্যাঁ স্যাম্পল সাইজ মানে তোমার নাম্বার অফ স্যাম্পল ফর সিলেক্টেড নাম্বার অফ স্যাম্পল 125। অ্যাকসেপ্টেন্স ইকুয়াল 1% আছে 3, রিজেক্টেড 4। তাহলে আমরা একটা ইকুয়াল চার্ট পড়ার জন্য এই পাঁচটা টার্ম ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ না, অর্থাৎ এই পাঁচটা টার্মই তোমার ইকুয়াল চার্ট পড়ার জন্য প্রয়োজন আর কি, যে লট সাইজ, স্যাম্পল সাইজ কোড লেটার, স্যাম্পল সাইজ, তারপরে এসি ব্যাক আর রিজেক্টেড। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, যে আমরা হচ্ছে ইকুয়াল চার্ট যখন পড়বো কিভাবে তোমার ইন্ডিকেট করতে হয়। এখন তাহলে আমার প্রশ্ন আসলো না যে ইকুয়াল কি বোঝায়, যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইকুয়াল। হ্যালো, জি স্যার। ডেফিনিশনটা আগে পড়াই নাই এই জন্য, কারণ হচ্ছে আগে পড়াইলে তোমরা এটা কনসেপ্টটা বুঝতে অনেক সময় দেরি হতো। তা আমার দেখো ইকুয়াল এর ক্ষেত্রে যে তোমার এসি বরাবর যে সংখ্যাটা দেওয়া হচ্ছে এটা কি ম্যাক্সিমাম ডিফেক্টেড নাম্বার না? জি স্যার। ম্যাক্সিমাম ডিফেক্টেড নাম্বার না? জি স্যার। তার মানে কি বোঝায়, স্যার। যে ইকুয়াল মিন্স maximum number of defective items or product that could be considered accepted during the random sampling and inspection. সাধারণত ইকুয়াল বলতে আমরা কি বুঝি, ম্যাক্সিমাম ডিফেক্টেড নাম্বার অফ প্রোডাক্ট অর আইটেমস দ্যাট কুড বি কনসিডার্ড অ্যাকসেপ্টেড ডিউরিং দ্য স্যাম্পলিং এন্ড ইন্সপেকশন। বুঝতে পারছো? এখন এখন ডেফিনিশনটা বোঝা যাচ্ছে না সহজে? হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। যে ইকুয়াল বলতে কি বোঝায়, ম্যাক্সিমাম ডিফেক্টেড নাম্বার that is accepted during the inspection or sampling system. এটা হচ্ছে আমাদের ইকুয়াল আলটিমেটলি। আর ইকুয়াল এর চারটা স্টেজ থাকে, একটা হচ্ছে ক্রিটিক্যাল স্টেজ, মেজর, মাইনর, স্লাইড। নিচে লেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এই ক্রিটিক্যাল মানে তোমার বোঝায় যে 100% অ্যাকুরেট, এই ক্ষেত্রে কোনো ডিফেক্ট আইটেম অ্যাকসেপ্টেড না। ক্রিটিক্যাল মানে তোমার বোঝা হচ্ছে 100% অ্যাকুরেট আইটেম, কোনো ডিফেক্ট আইটেম অ্যালাউ না। তা আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা হচ্ছে তোমার সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান। হ্যালো, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এটা কি ছিল, সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান। যদি তোমার আরেকটা লেখো, ম্যাথ লেখো, যে আমার টোটাল অ্যাপারেল কোয়ান্টিটি হচ্ছে 8000 পিস পলো শার্ট, 8000 পিস লং প্যান্ট, 8000 পিস লং ডেনিম প্যান্ট। হ্যাঁ, ডিটারমাইন দ্য ইকুয়াল 2.5% ফর জেনারেল ইন্সপেকশন লেভেল 2। এটা সবাই বের করো। স্যার 8000 পিস লং ডেনিম প্যান্ট, ডিটারমাইন ইকুয়াল 2.5% except considering the general instruction level 2, considering general instruction level 2। আচ্ছা স্যার। চার্ট সবাই রাখছো না, স্ক্রিনশট নিয়ে রাখছো না, চার্ট থেকে বের করে নাও। তাহলে 8000 পিস আমার কোন রেঞ্জের মধ্যে পড়বে? 3201 থেকে 10000। হ্যাঁ, তাহলে আমার ফার্স্ট অফ অল টোটাল কোয়ান্টিটি নাম্বার 8000 ডেনিম প্যান্ট, লট সাইজ ইজ 3201 to 10000 for general inspection level 2. Required letter is L equivalent 200. কত আমার? স্যার এল ইকুয়াল হচ্ছে 200।
হ্যাঁ L ইকুয়াল 200 বুঝছেন তো আমি কত বলছি 2.5%। 2.5% এর ক্ষেত্রে L 10 আর 11 দেখো 10 আর 11 স্যার। জি স্যার 10-11 হুম তা 10 11 কি বোঝাচ্ছে স্যার এই সর্বোচ্চ 25 বলো তো বুঝছি 25 বলো যে 10 11 কি বোঝাচ্ছে 25 কি ক্রাশ করছে নাকি তোমার বাইরে স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। ওয়ালাইকুম আসসালাম বলো যে আমাদের হচ্ছে এই 8000 ডেনিম প্যান্টের জন্য আমরা লেটার পাচ্ছি তোমার হচ্ছে এল ইকুইভ্যালেন্ট 200 হুম আর 2.5% ইকুয়ালে তোমার অ্যাকসেপ্টেন্স কত আর রিজেক্টেড নাম্বার কত অ্যাকসেপ্টেন্স হচ্ছে 10 আর রিজেক্টেড 11। হুম তার 10 মানে দিয়ে কি হচ্ছে বোঝাচ্ছে তাহলে তার মানে 10টা পর্যন্ত ডিফেক্ট অ্যাকসেপ্টেবল হবে, 10-এর বেশি হলে রিজেক্টেড হয়ে যাবে। হুম হ্যাঁ টোটাল আমার এই 8000 পিস স্যাম্পল থেকে ইনস্ট্রাকশনের জন্য কয়টা স্যাম্পল নিতে হবে 200টা স্যার 8000 পিস 200টা। স্যাম্পল থেকে কয়টা স্যাম্পল 200 স্যাম্পল আমি সিলেক্ট করব ইন্সপেকশনের জন্য এই 200 স্যাম্পল প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি পারফেক্টলি ইন্সপেকশন করতে হবে ইন্সপেকশন করে যদি তোমার ডিফেক্টেড নাম্বার 10 বা তার কম পাওয়া যায় তাহলে এই লট সাইজ মানে 8000 পিস আমার অ্যাকসেপ্টেড হবে আর যদি ডিফেক্টেড নাম্বার মনে করো পাইছি 12 তাহলে কি আমার অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড রিজেক্টেড। রিজেক্টেড রিজেক্টেড কোন ক্ষেত্রে রিজেক্টেড যদি তোমার ইকুয়াল 2.5% হয় ইকুয়াল কি হয় যদি 2.5% হয় আর এটা যদি 4% হইতো তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হতো 4% কত আছে আমার 14 এবং 15 আছে তাই না তাহলে স্যার এক্সপেক্টেড। হ্যালো হ্যাঁ জি স্যার। কিন্তু আমার বলে দিছে তো 2.5% তাহলে তো আমি পড়ে যেতে পারি না না স্যার। যেহেতু আমাকে বায়ার মেনশন করে দিয়েছে যে 2.5% দ্যাট মিন্স হচ্ছে আমার পুরো লটটাই রিজেক্টেড হচ্ছে তো যে এটা একটা পাজল গেমের মতন একটা হ্যালো স্যার তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমার অবশ্যই এই সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানের ম্যাথ থাকবে আর এই ক্ষেত্রে চার্ট দুইটা মুখস্থ করতে হবে এবং বাস্তবিক ক্ষেত্রে আমি যে আলোচনা করলাম হুবহু প্র্যাকটিক্যালে ফ্যাক্টরিতে এভাবে ইনস্পেকশন করা হয় যে তোমার স্যাম্পল সিলেকশন কিভাবে করা হয় বুঝছেন এবং হচ্ছে আমাদের পাস করবে না ফেল করবে ওইটা হ্যালো যাদের সুযোগ হয় তোমরা অবশ্যই যদি কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভিজিট করো এটা কিন্তু তোমার এই যে প্রসেসটা কিন্তু তোমার এক্সিকিউট হয় গার্মেন্টস সেকশনে গার্মেন্টস সেকশনের তত্ত্বাবধানে তোমার হচ্ছে ফাইনাল ইনস্পেকশনটা কন্ডাক্ট হয় আর ফাইনাল ইনস্পেকশন যখন তোমার কন্ডাক্ট করা হয় তখন বায়ারের কিউসি ডিপার্টমেন্ট কিউসি হেড বা কিউসির একজন লোকজন তারপরে মার্চেন্ডাইজার তারপরে তোমার হচ্ছে ফ্যাক্টরি প্রোডাকশন অফিসার তারপরে কিউসি ডিপার্টমেন্টের লোকজন তারপরে হচ্ছে মার্চেন্ডাইজার আর যে থার্ড পার্টি ইনস্পেকশন করে তো থার্ড পার্টি যারা যারা ইনস্পেকশন করে তারা এই ইনস্পেকশনের সময় উপস্থিত থাকবে এবং ইনস্ট্রাকশন করার পরে রিপোর্টটা তোমার আলটিমেটলি বায়ারকে দিবে বায়ারের হেড অফিসে ফরওয়ার্ড করবে যে ইনস্ট্রাকশন করবে তার কাছে রাখবে তারপরে ম্যানুফ্যাকচারারকে বা ফ্যাক্টরিকে দিবে হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো জি স্যার। তো এটা আমাদের সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান সবাই ভালোভাবে বুঝতে পারছো আশা করি যে চার্ট দিয়ে এখন একটা স্ক্রিন শেয়ার করছি দেখতে পাচ্ছ না হ্যালো জি স্যার। জি স্যার দেখতেছি। যে ইকুয়াল হ্যাঁ যদি তোমার সরাসরি একটা থাকে তাহলে ইকুয়াল 2.5% লিখে এই যে অ্যাকসেপ্টেন্স রিজেক্টেড নাম্বারটা লিখতে হবে আর যদি এরকম 3-4টা চাই একটা ম্যাথের মধ্যেই তাহলে এইভাবে লিখবা যদি তোমার 3-4টা চাই তাহলে ইকুয়াল উপরে লিখে 2.5% 4% 6% যা যা চাই আর যদি বলা যায় ডিটারমাইন দি ইকুয়াল 1% তাহলে ইকুয়াল সমান সমান 1% লিখে এরকম তোমার অ্যারো দিয়ে অ্যাকসেপ্টেন্স রিজেক্টেড তারপর নিচে নাম্বারটা লিখলে হবে স্যার এই চার্ট কি স্যার পরীক্ষার সময় কি স্যার মানে তো দেয়া থাকবে না স্যার হ্যাঁ মুখস্থ করতে পরীক্ষার হবে? সময় নিজের মেমোরিতে রাখতে হবে ওই মাথার মধ্যে তারপরে এটা তোমার হচ্ছে মাথা থেকে হাতে আইনা কলমে লিখতে হবে বুঝছো জি স্যার। হ্যালো জি স্যার। পরীক্ষার সময় এটাই করতে হবে আর কি আর এই কেউ নকল করার চেষ্টা করলে ধরা পড়লে কিন্তু পুরা 2 বছরের জন্য এক্সপেল বুঝা গেছে স্যার। জি স্যার। ফেল করলে তোমার এক বিষয়ে ফেল করলে হয়তো তুমি এটা পাস করতে পারবা বা এই টপিকটা বাদ দিয়েও তুমি পাস করতে পারবা একিউএল এর চ্যাপ্টার বাদ দিয়েও তুমি পাস করতে পারবা হয়তো তুমি A+ পাবে না A+ পেতে হলে অবশ্যই পড়তে হবে আর এটা বাদ দেওয়া উচিত না কারণ এটা একদম সরাসরি
তোমার জব ওরিয়েন্টেড একটা কন্টেন্ট, সবগুলা কিন্তু তোমার পার্সোনালি না শিখলেও চলবে। যেমন তোমার হচ্ছে ওই মার্কার কিভাবে তৈরি করে এটা তোমার না জানলেও চলবে। হ্যালো, জি স্যার। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, মার্কার তৈরি করার প্রসেস না জানলেও চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি একিউএল যদি না জানো তাহলে এই সমস্যাটা বেশি পড়বে আর কি। এই জন্য এই কন্টেন্টটা অন্ততপক্ষে সবারই একটু ভালো করে আয়ত্ত রাখা উচিত, যারা টেক্সটাইল রিলেটেড জব করবে আর কি, তাদের জন্য যে কোনো সেকশনের ক্ষেত্রে। তো আমাদের এটা গেল সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান এবং ডাবল স্যাম্পলিং প্ল্যানে ঠিক আছে জটিলতা আরো বেশি। ওইটার ক্ষেত্রে ঠিক আছে চার্ট একটু ব্যতিক্রমী, একটু ডিফারেন্স আর কি। জেনারেল ইনস্ট্রাকশন লেভেলের কোড টু যা আছে সব ঠিক থাকবে, লট সাইজও ঠিক থাকবে, শুধু তোমার হচ্ছে আমার ওই যে এ সমান সমান কত ছিল 2, বি সমান সমান কত ছিল 3, সি সমান সমান 5, ডি সমান সমান কত ছিল 8। হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার। এই এ সমান সমান যে 2 ছিল, এটা তোমার হচ্ছে এর ভ্যালুটা এই জায়গায় কনসিডার করা হয় না, বি থেকে কনসিডার করা হয়, কিন্তু তোমার বি সমান সমান 2 হিসেবে কনসিডার করা হয়। অর্থাৎ এ কে বাদ দিয়ে বি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। ডাবল স্যাম্পলিং এর প্ল্যানের ক্ষেত্রে আমার এটাকে রিজেক্টেড এক্সক্লুডেড করা হয় এবং বি টাকে ইনিশিয়াল পয়েন্ট ধরা হয় এবং বি এর ভ্যালু ধরা হয় 2 হিসাবে, সি এর হচ্ছে 3, তার ডি এর হচ্ছে 5। বুঝতে পারছো? হ্যালো, আগে আমার কে এর ভ্যালু কত ছিল 125 না? জি স্যার। আগে আমার কে এর ভ্যালু কত ছিল তোমার 125, এখন তোমার কে এর ভ্যালু কত হবে আগের স্টেজের স্যার 80। 80। হ্যাঁ, দেখা যাচ্ছে না এই যে কে সমান সমান যে 80, এল সমান সমান 125, এম সমান সমান 200। বুঝছো? শুধু তোমার ডাবল স্যাম্পলিং এর ক্ষেত্রে আমার বি থেকে হচ্ছে শুরু আর কি, এবং বি এর ভ্যালুটা হচ্ছে এর ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা যে ভ্যালু ছিল ভ্যালুগুলা এক স্টেপ উপরে চলে যাচ্ছে। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। এটা স্যার হচ্ছে এখানে একটা ফার্স্ট আর সেকেন্ড দিয়ে হ্যাঁ, এটা তো বললাম ডাবল স্যাম্পলিং প্ল্যান, এটা তো হচ্ছে একটা কন্ডিশন বলছি মাত্র, যেটা বলছি একটা কন্ডিশন বলছি। হ্যাঁ, তোমার এই যে এক্সাম্পলটা আছে এটা আমি আলোচনা করি। সাপোজ আমার অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তোমার 2500 পিস, তো লিখো যে ডাবল স্যাম্পলিং প্ল্যান, স্যাম্পল সাইজ হচ্ছে 2500। হ্যালো, সবাই খাতার মধ্যে লিখো, হ্যাঁ, যে তোমার হচ্ছে অর্ডার কোয়ান্টিটি 2500 equal 2.5% for double sampling plan. আর আমরা একটু এই ইনস্ট্রাকশন লেভেল 2 বিবেচনা করব। তাহলে আমার 2500 যেহেতু, তাহলে এটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? স্যার কেতেই। হ্যালো, না না, কোন রেঞ্জের মধ্যে পড়তেছে? রেঞ্জ কোনটা ওইটা বলো। স্যার 1201 থেকে 1201 থেকে 3200, 1201 স্যার। থেকে 3200 পড়তেছে। ঠিক আছে, তো আমাদের এই অ্যালফাবেট কোনটা পড়তেছে? অ্যালফাবেট কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, অ্যালফাবেট গুলো ভ্যালু চেঞ্জ হবে। স্যার কে কে, তাই না? তো কে এর এগেইনস্টে স্যাম্পল কয়টা নিতে? 125। স্যার কয়টা স্যাম্পল নেবে এটা বলো। 125। না, 125 তো সিঙ্গেল স্যাম্পলিং এর ক্ষেত্রে 80টা নিতে হবে। তো আমি হচ্ছে 80টা নিতে হবে, 80। এটা বললাম না, ভ্যালু এক স্টেজ করে কমবে। আর চার্টের মধ্যে দেখা যাচ্ছে না? হ্যালো, জি স্যার দেখা স্ক্রিন শেয়ার যাচ্ছে। করছি, দেখা যাচ্ছে না? জি স্যার। স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারতেছি না। স্যার দেখতেছি স্যার আমরা সব। কে সমান সমান কত আছে? 80 লেখা আছে, ফার্স্ট এবং সেকেন্ড 80। জি স্যার। কে সমান সমান কত লেখা আছে? 80। আমি কত পার্সেন্ট বলছি? 2.5%। 2.5 এ কত আছে? 3 7 8 9, দেখছো? স্যার ওটা দেখা যাচ্ছে না। জি স্যার। 2.5 দেখো। জি স্যার। 2.5 উপরে নিচে হচ্ছে তোমার 3 7 8 9।
এটা আপাতত লিখে রাখো, ইকুয়াল 2.5% অ্যাকসেপ্টেড 3, রিজেক্টেড 7, অ্যাকসেপ্টেড নিচে হচ্ছে 8, তারপর হচ্ছে 9। এটা শুধু খাতার মধ্যে লিখো আপাতত। ইকুয়াল 2.5% অ্যাকসেপ্টেড 3 এবং 8, রিজেক্টেড 7 এবং 9। খাতার মধ্যে তুলছো সবাই? হ্যালো, জি স্যার। 27 কি লিখছো একটু বলো দি খাতার মধ্যে। স্যার এক্সপেক্টেড অনেক হচ্ছে স্যার 3, স্যার এসি হচ্ছে 3 হ্যাঁ স্যার, আর রিজেক্টেড হচ্ছে স্যার 7 আর 8। 7 জি স্যার না, 7। রিজেক্টেড 7, অ্যাকসেপ্টেড হচ্ছে 3 এবং 8, রিজেক্টেড হচ্ছে 7 এবং 9। লিখছো এটা? এবং 9। 4 দেখে জি লেখো না, অ্যাকসেপ্টেড বরাবর লিখবা উপরে 3 নিচে 8, আর রিজেক্টেড বরাবর উপরে 7 নিচে 9, 9। জি এতটুকু স্যার। শুধু লিখে রাখো। এখন যা বলি মনোযোগ দিয়ে শোনো। আমার স্যাম্পল সাইজ কতগুলা? 2500। 2500। ইন্সপেকশন লেভেল কোনটা? 2। 2। তাই 2 এর জন্য আমি 2500 স্যাম্পল মানে আমার 1201 থেকে 3200 এর মধ্যে পড়তেছে। তাহলে আমার লেটার হচ্ছে কে। কে এর কে। জন্য সিঙ্গেলের জন্য হয় 125, ডাবলের জন্য হবে 80, ডাবল স্যাম্পলিং এর জন্য আমার হবে 80টা। এই 2500 স্যাম্পল থেকে আমি 80 পিস স্যাম্পল র্যান্ডমলি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্সপেকশন করলাম। ইন্সপেকশন করে ডিফেক্ট পাওয়া গেছে আমার 2টা, ডিফেক্ট পাওয়া গেছে 2টা স্যাম্পলের মধ্যে। তাহলে কি আমার স্যাম্পলটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? স্যার স্যার এক্সপেক্টেড। অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, কারণ আমার এই জায়গায় আছে কত? 3। 3। জি স্যার। হ্যাঁ 3। তাহলে আমাকে সেকেন্ড টাইম ইন্সপেকশন করার প্রয়োজন হবে? আমি 2টা স্যাম্পলের মধ্যে ইন্সপেকশন ডিফেক্ট পাইছি, তাহলে কি আমার সেকেন্ড টাইম ইন্সপেকশন করার প্রয়োজন হবে? না না স্যার। স্যার হবে না, কারণ আমার প্রথম চান্সেই তোমার অ্যাকসেপ্টেড হয়ে গেছে, পাস করে গেছে। কি হয়েছে? আমার প্রথম চান্সেই পাস করে গেছে। কিন্তু আমার দেখা যায় আলটিমেটলি 80টা পিস ইন্সপেকশন করলাম, 2টাই স্যাম্পলের মধ্যে ডিফেক্ট পাইনি। আমি ডিফেক্ট পাইছি তোমার 8টা স্যাম্পলের মধ্যে। ডিফেক্টেড স্যাম্পলের সংখ্যা হচ্ছে 8। তাহলে কি আমার অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? তাহলে স্যার রিজেক্টেড। রিজেক্টেড, একবারে রিজেক্টেড হয়েছে, সেকেন্ড টাইম করার আর সুযোগ থাকবে না। জি স্যার। অর্থাৎ সেকেন্ড টাইম করার সুযোগ নাই। যদিও এটা ডাবল স্যাম্পলিং প্ল্যান, কিন্তু আমার প্রথমবার ইন্সপেকশন করে আমি ডিফেক্টেড প্রথম নাম্বার পাইছি, প্রথম পর্যায়ে তোমার এটা বাজেট হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম করার সুযোগ নাই। কিন্তু আমি প্রথমবার ইন্সপেকশন করে তোমার সংখ্যা পাইছি তোমার হচ্ছে 5টা। ডিফেক্টেড নাম্বার হচ্ছে তোমার কত? 5। এই জায়গায় প্রথম যে রেঞ্জটা দেওয়া আছে না 3 এবং 7, হ্যালো জি স্যার। 3 7। 3 7 যেটা দেওয়া আছে না, যদি তোমার ডিফেক্টেড নাম্বার সর্বোচ্চ 3টা হয়, 3টা পর্যন্ত হয়, তাহলে তোমার অ্যাকসেপ্টেড হবে এবং প্রথমবারে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। রিজেক্টেড এর নাম্বার যদি বা ডিফেক্টেড নাম্বার যদি 7 বা তার বেশি হয়, তাহলে প্রথমবারে এটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। এই যে যেটা 7 দেওয়া আছে, এই ক্ষেত্রে সেকেন্ড টাইম আর ইন্সপেকশন করার প্রয়োজন নাই। আন্ডারস্ট্যান্ড? কিন্তু আমার ডিফেক্টেড নাম্বার যদি তোমার 3 এবং 7 এর মাঝামাঝি হয়, 4টা 5টা 6টা, আন্ডারস্ট্যান্ড, যে কোনো একটা সংখ্যা, 4 5 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি হয়, মনে করো তুমি পাইছো 5টা, তখন এই যে 3 এবং 7 এর অর্থাৎ অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড এর মধ্যবর্তী যদি কোনো সংখ্যা হয়, তাহলে আমার সেকেন্ড টাইম ইন্সপেকশন করতে হবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। যে আমি 80 পিস স্যাম্পল সিলেক্ট করলাম, ইন্সপেকশন করে ডিফেক্টেড নাম্বার পাওয়া গেছে 5টা স্যাম্পলের মধ্যে। কয়টা স্যাম্পলের মধ্যে পাওয়া গেছে? 5টা স্যাম্পলের মধ্যে। তা আমার 5টা কি 3 এবং 7 এর মধ্যে পড়তেছে কিনা সংখ্যাটা? জি স্যার পড়তেছে। হ্যাঁ পড়তেছে স্যার, পরে পড়তেছে। তাহলে আমি সেকেন্ড টাইম আবার 80 পিস স্যাম্পল নিব। সেকেন্ড টাইম আমি আবার কি নিব? আবার নতুন করে 80 পিস স্যাম্পল সিলেক্ট করব এবং হচ্ছে ইন্সপেকশন করব। ইন্সপেকশন করে আমি মনে করো ডিফেক্টেড আইটেম পাইছি 4টা। ডিফেক্টেড আইটেম পাইছি কয়টা? 4টা। টোটাল ডিফেক্টেড আইটেম কয়টা হইছে? টোটাল ডিফেক্টেড আইটেম কয়টা হইছে প্রথমটা সহ? 9টা। স্যার 9টা। যদি দুইবারের যোগফল তোমার এই যে 9 বা তার বেশি হয়, তাহলে রিজেক্টেড। এই যে 9 আছে না লেখা? যদি দুইবার ইন্সপেকশন করার পরে
ওই ডিফেক্টেড আইটেমের নাম্বার 9 বা তার বেশি হয় তাহলে রিজেক্টেড। এখন আমি মনে করি 4টা না ভাই 3টা পাইছি, প্রথমবার 5টা পরের বার 3টা, তাহলে আমার যোগফল কত হচ্ছে? 8 8টা। যদি 2 বারের যোগফল এই যে আমার 8 বা তার কম হয় তাহলে অ্যাকসেপ্টেড। বুঝা গেছে? যদি 2 বারের যোগফল এই যে নিচে যে 8 আছে এই যে 8 বা তার কম হয় তাহলে তোমার অ্যাকসেপ্টেড। সাপোজ প্রথমবার পাইছি 5টা, পরের বার পাইছি 2টা, তাহলে কত হচ্ছে সামেশন? 7। তাহলে আমার তাও কিন্তু অ্যাকসেপ্টেড। আর প্রথমবার পাইছি মনে 5টা, পরের বার পাইছি মনে করো আর 5টা, তাহলে কত হচ্ছে? 10টা। তাহলে কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? রিজেক্টেড। রিজেক্টেড। তাহলে বুঝছো ডাবল স্যাম্পলিং প্ল্যান আলটিমেটলি কিভাবে করে বা কোন ক্ষেত্রে প্রয়োজন? প্রথম যেই নাম্বারটা আছে 3 এবং 7, যদি রেঞ্জটা এর মধ্যে পড়ে অর্থাৎ তোমার ডিফেক্টেড নাম্বার যদি সর্বোচ্চ 3টা পর্যন্ত হয় তাহলে আমার প্রথমবারই এটা পাস হয়ে যাচ্ছে। আর রিজেক্টেড নাম্বার যদি 7 বা তার বেশি হয় তাহলে প্রথমবারই এটা রিজেক্টেড হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম এর প্রয়োজন নাই। কিন্তু ডিফেক্টেড নাম্বার যদি তোমার 3 এবং 7 এর মাঝামাঝি যে কোনো একটা নাম্বার হয় তখন আমাকে সেকেন্ড টাইম আবার প্রথমবার যতগুলো স্যাম্পল সিলেক্ট করলাম ঠিক ততগুলো স্যাম্পল নতুন ভাবে ইন্সপেকশন করতে হবে। ইন্সপেকশন করে সেকেন্ড টাইম যতগুলো ডিফেক্টেড পাবো প্রথমবার এবং সেকেন্ড বারের সাথে যোগ করার পরে যোগফল যদি তোমার এই অ্যাকসেপ্টেন্সের 8 বা তার কম হয় তাহলে তোমার অ্যাকসেপ্টেড হবে, আর যোগফল যদি তোমার 8 9 বা তার বেশি হয় তাহলে রিজেক্টেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছো সবাই? হ্যালো জি স্যার। হ্যালো, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই, তারপরে একটু জুম করে সবাই একটু দেখবা। হ্যালো, আর আজকে যে আলোচনা করলাম এই আলোচনা সাপেক্ষে কারো যদি প্রশ্ন থাকে করতে পারো। আর হয়তো অনেক কিছুই অনেক ভাবে বোঝো নাই, নিজের একটু গ্রুপ স্টাডি করবা। নেক্সট ডে আলটিমেটলি পরীক্ষার সময় এটা অবশ্যই অবশ্যই থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে, ক্লাস টেস্টও থাকবে, এটা আগেই বলে দেই। পারলে 100%, না পারলে 0%। এই ক্ষেত্রে কোনো পার্সিয়াল কোনো নাম্বার নাই। বুঝা গেছে? এই ক্ষেত্রে কোনো পার্সিয়াল কোনো নাম্বার নাই, কারণ এটা পার্সিয়াল নাম্বার দেওয়ার মতো কোনো স্টেজ নাই। এই জন্য বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবা 2-3 বার, তাহলেই হবে। আর সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানটাই সাধারণত বেশি ব্যবহৃত হয়, ডাবল স্যাম্পলিং প্ল্যানটা অত বেশি ব্যবহৃত হয় না। তো পরীক্ষার সময় আলটিমেটলি সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যানটাই দেই, ডাবল স্যাম্পলিং প্ল্যানটা একটু ডিফিকাল্ট, মনে রাখা একটু টাফ। কিন্তু এমনি ইয়ের জন্য তোমার পার্সোনালি স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই দুটোটার প্রয়োজন। এবং অনেক এক্সামিনার্স ডাবল স্যাম্পলিং প্ল্যানও দেয়। বুঝা যাচ্ছে? তো আমি জেনারেলি সিঙ্গেলটাই দেই, কারণ ডাবলটা অনেকে তোমার মাথার মধ্যে ধরে রাখতে টাফ হয়ে যায়। আর এই চার্ট গুলা মনে রাখা অনেকটাই সহজ, 2-1 বার প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে? যে তোমার হচ্ছে 2 থেকে 8, 9 থেকে 15, হ্যাঁ 16 থেকে 25, এবার তুমি যদি একটু রেঞ্জটা বারবার দেখো তাহলেই হবে। আর চ্যানেল ইন্সপেকশন লেভেল 2 এটাতে দেখো সবগুলো আলাদা আলাদা লেটার, এ বি সি ডি ই এফ জি এস, এভাবে তোমার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া আছে। আর কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই। হ্যালো, জি স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ। আর যা পড়াইলাম, আচ্ছা বলো। স্যার ইন্সপেকশন আমার কোন একটা গার্মেন্টস এ একটা প্রোডাক্ট একটার মধ্যে যদি আমার বাটনের সমস্যা ছিল তাহলে আমি কি ওই পুরো গার্মেন্টস পুরো ইয়াটাকে কি রিজেক্টেড ধরবো? না না, রিজেক্টেড না, তোমার হচ্ছে একটা গার্মেন্টস তুমি একটা বাটনের মধ্যে সমস্যা হয়েছে, হয়তো বাটনের সাইজটা ঠিক নাই, তোমার ছিল মনে করো 18 লাইনের বাটন, তুমি 16 লাইনের বাটন ইউজ করছো, এটা একটা ডিফেক্টেড। এই ডিফেক্টটা এটা হচ্ছে মাইনর ডিফেক্ট, অর্থাৎ এই ডিফেক্টটা তোমার রেকটিফাই যোগ্য। এই ডিফেক্টটা আমরা রেকটিফাই যোগ্য করতে পারবো না, অর্থাৎ বাটন যেটা সমস্যা হয়েছে এই বাটনটা রিপ্লেস করতে পারতেছি, কিন্তু এটা তো একটা ডিফেক্ট পাওয়া গেছে। বুঝছো? হ্যালো হ্যালো, আচ্ছা যদি গার্মেন্টস এর হ্যাঁ ফেব্রিকের সমস্যা থাকে তাহলে তো পুরোটাই রিজেক্টেড হবে। হ্যাঁ, তোমার ওই গার্মেন্টসটা রিজেক্টেড হবে, এটা একটা ডিফেক্ট হিসেবে কনসিডার করা হবে। যদি তোমার মনে করো ফেব্রিকের মধ্যে বড় ধরনের হোল পাওয়া গেছে তখন তো আর আমি এটা অ্যাপারেল নিব না। আর এই জন্য তো আমার র মেটেরিয়ালস ইনস্ট্রাকশন করা হচ্ছে ইনিশিয়ালি, র মেটেরিয়ালস মধ্যে যেগুলা হোল থাকলে তো তোমার, হ্যাঁ বলো। যে প্রবলেমগুলা পুনরায় ঠিক করা যাবে ওইগুলা তাহলে কি
রিজেক্টেড ধরা হবে না। না না, এই জায়গাতে রিজেক্টেড আমি বলতেছি না, ডিফেক্টেড নাম্বার ধরতে হবে। তোমার রিজেক্টেড তো পরে, তুমি এই যে মনে করো 80 পিস স্যাম্পল সিলেক্ট করলা, 80 পিস স্যাম্পল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইন্সপেকশন করবা। যে সকল তোমার মনে করো একটা বাটন, একটা গার্মেন্টস এর বাটনের সমস্যা, এটা একটা ডিফেক্টেড, স্যার এটা একটা ডিফেক্ট। আর একটা গার্মেন্টস এর মধ্যে তুমি ফেব্রিকের মধ্যে হোল পাইছো, এটা আরেকটা স্যার। ডিফেক্ট। তাহলে কয়টা ডিফেক্ট পাওয়া গেছে? দুইটা গার্মেন্টস এর মধ্যে, বুঝতে পারছো? তাহলে আমি 80 দুইটা। পিস স্যাম্পল নিলাম, নিয়ে দুইটা স্যাম্পলের মধ্যে, আর বাকিগুলোর মধ্যে জি, স্যার। 100% একুরেট। তাহলে আমার রেঞ্জটা দেখতে পাবো, যেমন ইকুয়াল কয়টা যাচ্ছে, ইকুয়াল 1% নাকি 2.5%, বোঝা যাচ্ছে যে ইকুয়াল কোনটা যাচ্ছে। সাপোজ আমার ইকুয়াল চাইছে 2.5%, জি, স্যার। তো আমার ইকুয়াল 2.5% আছে, ম্যাক্সিমাম ডিফেক্টেড নাম্বার 5, তার মানে আমার পাস। বুঝতে পারছো? হ্যালো, জি, জি স্যার। এখন আমি যে ডিফেক্ট গুলো পাইছি জি, স্যার। গার্মেন্টস এর মধ্যে, ওই ডিফেক্ট গুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে যে এটাকে আমি রেকটিফাই করতে পারবো কিনা। যেমন তোমার হচ্ছে বাটনের সমস্যা ছিল, বাটনটা আমি চেঞ্জ করে দিলেই এই প্রবলেমটা সলভ হচ্ছে। আবার আরেক জায়গায় তোমার হচ্ছে পুরো ফেব্রিকের মধ্যে হোল পাওয়া গেছে, তো এটা হচ্ছে তোমার রেকটিফাই যোগ্য না, তখন ওই